সালামু আলাইকুম। ইউনিক স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞানের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে সাধারণ জ্ঞানটা পড়ব তার জন্য আমরা প্রথমত হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো থেকে প্রায় 30% প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে প্রায় 30% কোশ্চেন রিপিট হয়। কোনো না কোনোভাবে 30% কোশ্চেনগুলো রিপিট হয়, হুবহু হতে পারে বা ব্যাখ্যামূলক হতে পারে অথবা ইয়েতে হতে পারে। এরপরে হচ্ছে এই রিসেন্ট যেই ভর্তি পরীক্ষাতে যে প্রশ্নগুলো আছে, রিসেন্ট ভর্তি পরীক্ষায় যেই কোশ্চেনগুলো আছে, মানে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জিএসটি যদি হয়ে থাকে জিএসটি বা আরও যে বিশ্ববিদ্যালয়তে যে প্রশ্নগুলো আসে সাধারণ জ্ঞানে, অথবা বিসিএস অথবা সাম্প্রতিক হাইলাইটেড জব যেগুলো আছে ওই জবগুলোতে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো থেকে প্রায় তোমরা 2টা বা 3টা প্রশ্ন পাবা। আর বাকি আরেকটা প্যাটার্ন হচ্ছে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বা জিএসটির জন্য যেভাবে সাধারণ বিজ্ঞানটা পড়ে আসছো ওই সাধারণ জ্ঞান থেকে তোমরা ওই সাধারণ জ্ঞান থেকে বাকি প্রশ্নটা পাবা, যে ডিইউ, সিইউ বা আদার ইউনিভার্সিটিজ যেগুলোর জন্য তোমরা প্রিপারেশন নিছো ওইগুলো থেকেই তোমরা বাকি প্রশ্নগুলো পাবা। মানে তোমরা লেকচার শিট বলি বা তোমরা যেই বইগুলো ফলো করো ওই বইগুলো থেকে বাকি প্রশ্নগুলো পাবা। তাহলে রাজশাহী ইউনিভার্সিটির সাধারণ জ্ঞান প্রশ্ন থেকে মানে আমরা প্রিভিয়াস ইয়ার থেকে 30% প্রশ্ন পাচ্ছি, আর যে রিসেন্ট যেই ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে তার থেকে 2-3টা প্রশ্ন পাচ্ছি। অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে সেখান থেকে তোমরা 12 থেকে 15টা প্রশ্ন তোমরা ঘুরে ফিরে তোমরা খুব কমন জায়গা থেকে পাবা। আর রাজশাহী ইউনিভার্সিটিতে খুব বেসিক থেকে প্রশ্ন হয়। তো আজকে তোমাদেরকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে ওখান থেকে আমরা প্রায় 90টা প্রশ্ন বাছাই করে তোমাদেরকে সেটা আজকে ব্যাখ্যা সহ তোমাদের সামনে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে বাংলা ভাষায় প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? তো তোমরা এখানে দেখতেছো যে গুগল বাংলা, গাসপোরিং, পিপিলিকা, প্রজাপতি। তো এখান থেকে আমরা এখানে সঠিক আনসারটা হচ্ছে পিপিলিকা। তাহলে বাংলা ভাষায় প্রথম সার্চ ইঞ্জিনটা হচ্ছে গিয়ে পিপিলিকা। তো আমরা এখানে ব্যাখ্যাতে আসি। পিপিলিকা সার্চ ইঞ্জিন চালু হয় 2013 সালে। এরপরে দ্বিতীয় বাংলা ভাষায়, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে বাংলা ভাষায় দ্বিতীয় সার্চ ইঞ্জিনের নাম কি? সেটার নাম হচ্ছে সরকি, সেটা চালু হয় 2024 সালে। এরপরে প্রশ্নটা আমরা দেখি হালদা ভ্যালি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে গিয়ে হালদা ভ্যালি অবস্থিত হচ্ছে গিয়ে খাগড়াছড়িতে। আমরা এখন ব্যাখ্যাতে আসি। বাংলাদেশে বিভিন্ন জায়গায় আরও কয়েকটি ভ্যালির আছে। সেই ভ্যালিগুলোর মধ্যে হচ্ছে গিয়ে ভেঙ্গি ভ্যালি, সেটা হচ্ছে কাপ্তাই লেক। আর বলিশিরা ভ্যালি, সেটা হচ্ছে মৌলভীবাজার। হালদা ভ্যালি, যেটা হচ্ছে খাগড়াছড়িতে। সাজেক ভ্যালি, সেটা হচ্ছে রাঙ্গামাটি। তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে হালদা ভ্যালি, সাজেক ভ্যালি, সাঙ্গু ভ্যালি, যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসছে। নাফিতখালী ভ্যালি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের কক্সবাজার। মাইনমুখী ভ্যালি, সেটা হচ্ছে রাঙ্গামাটি। এই যে স্টার চিহ্ন দেওয়া যে কয়েকটা ভ্যালি আমি দাগাইছি ওগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে বাংলামতি কি? তো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে কতগুলো ধান, গম, ভুট্টা, বেগুন, এই যে প্রকার অর্থকারী ফসল বাংলাদেশে চাষাবাদ হয় ওই অর্থকারী ফসলগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে বাংলামতি কি? বাংলামতি হচ্ছে এক প্রকারের ধান। তো আমরা একটু ব্যাখ্যায় আসি। ধান বাংলাদেশের উচ্চ ফলনশীল বা উৎপাদনকারী ধানের মধ্যে যেগুলো ভালো জাত, যেগুলো আমরা সাধারণত আমাদের বিদেশে রপ্তানি করা হয়, এগুলোর মধ্যে হচ্ছে ইরিটম, কাটারিভোগ, আমরা সবাই চিনি কাটারিভোগ, বাংলামতি, কালিজিরা যেটা নোয়াখালীতে হয়, বালাম, চিনিগুড়া তো নোয়াখালীতে হয়। এই চিনিগুড়া এগুলো বাংলাদেশের সবগুলোই প্রচলিত, এগুলোর সাথে আমরা পরিচিত। এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল বা বাংলাদেশের উৎপাদনশীল যে ধান যেগুলো আছে এটা। এছাড়া আরও আছে ইরি, এরপরে হচ্ছে আউশ, আমন, বড়। এগুলো তোমাদের হয়তো আসতে পারে যে ইরি কোন সময় হয়, আউশ কোন সময় হয়, বড় কোন সময় হয়, আমন ধান এটা কোন মাসে হয়। তোমরা এভাবে ব্যাখ্যাগুলো একটু দেখে নিবা। এরপর আসি বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? আমরা জানি বাংলাদেশের যে একটা জনপদ যে বঙ্গ অঞ্চল যেটার প্রাচীন জনপদটা হচ্ছে গিয়ে পুন্ড্র।
আমরা একটু ব্যাখ্যায় আসি, সেটা হচ্ছে বাংলার প্রাচীন জনপদ হচ্ছে গিয়ে পুন্ড্র, এটা পুন্ড্র হবে। পুন্ড্র সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা বলি যে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র, এটার অবস্থান হচ্ছে বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর। তাহলে রাজশাহী বিভাগের যেই জেলাগুলো আছে এই জেলাগুলোর আশেপাশে জেলাগুলো নিয়েই তোমার হচ্ছে পুন্ড্র গঠিত হয়েছে। আর পুন্ড্র রাজধানীকে বলা হয় পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। অনেক সময় পুন্ড্র না দেয়া থেকে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন দেয়া থাকে। এই জনপদ গড়ে উঠেছে পুন্ড্র জাতি দ্বারা। পুন্ড্রনগরের পরবর্তী নাম হচ্ছে মহাস্থানগড়। তোমার মহাস্থানগড়টা একটু ইন ডিটেলস জেনে নিবা, মহাস্থানগড় ইন ডিটেলস, কারণ এই মহাস্থানগড় থেকে প্রতি বছর প্রশ্ন আসে ঘুরে ফিরে। মহাস্থানগড়ে কি আছে, নৃতাত্ত্বিক জাদুঘর কোথায়, বা রাজশাহীতে কি কি জাদুঘর আছে, বা নওগাঁ নিয়ে প্রশ্ন আসে। এরপর হচ্ছে তোমার হচ্ছে আমের, যেহেতু আমরা রাজশাহীতে বিখ্যাত ফসল হচ্ছে আম নিয়ে প্রশ্ন আছে। চাল নিয়ে প্রশ্ন আসে। রাজশাহী কোন নদীর তীরে অবস্থিত, পদ্মা নদী। রাজশাহী শহর কোন নদীর তীরে অবস্থিত, করতোয়া নদী। এই যে বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসে। এরপর আসি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য লিখন রীতির উদ্ভাবক করেন কে, সেটা আমরা জানি। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যে ভাষাটা বা যেই পদ্ধতিটা আছে তাদের পড়াশোনার জন্য, সেটা হচ্ছে আমরা জানি ব্রেইলি পদ্ধতি। আর ব্রেইলি যে পদ্ধতি আছে এই ব্রেইলি পদ্ধতিটা হচ্ছে গিয়ে আবিষ্কার করেন হচ্ছে গিয়ে ব্রেইল। এবার আমরা কতগুলো আবিষ্কারের নাম জানি, যেটা হচ্ছে কম্পিউটার আবিষ্কারক চার্লস ব্যাবেজ। এরপর হচ্ছে নিরাপত্তাবাতি আবিষ্কারক হামফ্রে ডেভি। কাগজ আবিষ্কারক খোজা সাইলুন, তার বাড়ি হচ্ছে তিনি চীনের। এরপর হচ্ছে আমরা যদি কাগজের ক্ষেত্রে লিখন পদ্ধতি পেপিরাস সামনে আসতেছি, ওগুলো হচ্ছে মিশরের আবিষ্কার পদ্ধতি, মিশরীয় সভ্যতার। ব্রেইলি পদ্ধতি হচ্ছে লুইস ব্রেইল, কোষ রবার্ট হুক, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। এরপর হচ্ছে সৌরজগৎ কোপার্নিকাস, এটা পরীক্ষায় আসছে প্রশ্নটা কয়েকবার আসছে। মুদ্রণ যন্ত্র যেটা হচ্ছে গুটেনবার্গ, এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অক্সিজেন যে পৃষ্ঠে দূরবীন আবিষ্কার করছে গ্যালিলিও। গামা রশ্মি আবিষ্কার করছে ফল ভিলার্ড। এর পরবর্তীতে প্রশ্ন আমরা দেখি বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি। বিশ্ব স্বাস্থ্য দিবস, তাহলে বিশ্বে যতগুলো দিবস আছে সেগুলো আমরা যেগুলো বাংলাদেশের সাথে রিলেটেড বা বাংলাদেশের কালচার বা সংস্কৃতির সাথে রিলেটেড ওই দিবসগুলো আমরা একটু মাথায় রাখবো। তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল। পরবর্তী প্রশ্নে আমরা যাই, সেটা হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত। তো আনডাউটলি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছ, রাজশাহী অঞ্চল নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় যে মানে বরেন্দ্র গবেষণা জাদুঘর হচ্ছে রাজশাহীতে। হ্যাঁ, আর এরপর আমরা আসি শহীদ জোহা দিবস, যিনি হচ্ছে শামসুজ জোহা, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন। 1970 গণ অভ্যুত্থানে যিনি শহীদ হন, তিনি এই বুদ্ধিজীবী যেই তারিখে মারা যান তিনি হচ্ছে 18 ফেব্রুয়ারিতে মারা যান। আর 18 ফেব্রুয়ারিকে বলা হয় শহীদ জোহা দিবস। আর তার কবরটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনেই অবস্থিত। তাহলে তোমাদের প্রশ্নটা এটা এভাবে হতে পারে যে শহীদ জোহার কবর কোথায় আছে বা তার সমাধিস্থল কোথায়, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে বা প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত। এছাড়া আরও কতগুলো দিবস আছে, সেটা হচ্ছে 20 জানুয়ারি, সেটা হচ্ছে আসাদ দিবস। এরপর 11 ফেব্রুয়ারি সড়ক হত্যা দিবস, 21 ফেব্রুয়ারি শহীদ দিবস, যেটাকে আমরা ভাষা শহীদ দিবস বলি, ভাষা শহীদ দিবস। এরপর হচ্ছে গিয়ে 23 জুন যেটা পলাশী দিবস, 3 নভেম্বর জেল হত্যা দিবস, এটা খুবই ইম্পর্টেন্ট। 10 নভেম্বর নূর হোসেন দিবস, এটা এবার খুব রিলেভেন্ট একটা প্রশ্ন, যেহেতু আমরা এবছর একটা স্বৈরাচার আন্দোলন করছি গত বছর, এই জন্য এই 10 নভেম্বরটা খুব ইম্পর্টেন্ট। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এরপর হচ্ছে 18 ফেব্রুয়ারি শহীদ জোহা দিবস, আমরা এটা জানি। এরপর আমরা আসি চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতি বসবাস করে। যেহেতু আমরা জানি বাংলাদেশে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন বিভাগ শহরে বা বিভিন্ন জায়গায় উপজাতিরা বসবাস করে, তার মধ্যে রাজশাহীতেও কিছু উপজাতি বসবাস করে। এরপরে ময়মনসিংহ, এরপরে দিনাজপুর, রংপুর, এই অঞ্চলগুলোতে উপজাতিরা বসবাস করে। তো তার মধ্যে চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতিরা বসবাস করে, সেটা হচ্ছে মারমারা। এরপরে আমরা এটার একটু এক্সপ্লেনেশনগুলো দেখি। যেমন গারোদের বসবাস কোথায়, যেটা মাতৃপ্রধান দেশ, মাতৃপ্রধান জাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী। তোমাদের জন্য একটা সাজেশন থাকবে যে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাসটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর আসে। বসবাস নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি বছর কোশ্চেন আসে, তোমরা এটা একটু দেখে নিবা। তাহলে গারোরা ময়মনসিংহ বসবাস করে, সাঁওতালরা রাজশাহীতে ও দিনাজপুরে বসবাস করে, আর রাখাইনরা হচ্ছে পটুয়াখালীতে বসবাস করে। আর মারমা যারা
মারমারা হচ্ছে গিয়ে তোমার কক্সবাজার বান্দরবনে বসবাস করে, বান্দরবন এবং পটুয়াখালীতে বসবাস করে, যেটা আমরা একটু আগে গেল যে চিম্বুক পাহাড় কোথায় এটা আসতে পারে, সেটা হচ্ছে বান্দরবনে। এবার হচ্ছে মুরং, সেটা হচ্ছে বান্দরবনের গভীর অরণ্যে বসবাস করে। পাংখো, যেটা একমাত্র মুসলিম ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা হচ্ছে গিয়ে বান্দরবনে। ওরাও বগুড়া এবং রংপুরে। লুসাই, এটা ওরা লুসাই যে জাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। মণিপুরি, এরা সিলেটে বসবাস করে, এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে চাকমা, এই চাকমা রাঙ্গামাটি খাগড়াছড়িতে বসবাস করে। আর রাখাইনরা পটুয়াখালীতে, হাজং, ময়মনসিংহ, নেত্রকোনা, কুকি সাজেক বেলিতে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কুকি এটা একটা সন্ত্রাসী গোষ্ঠী বলা হয়, কুকি চিন। এরপর হচ্ছে খাসিয়া, সিলেটে বসবাস করে। টিপরা, এই টিপরাও যারা চট্টগ্রামে থাকি বা চট্টগ্রাম বিভাগে, তার টিপ সম্পর্কে আইডিয়া রাখি, এরা নোয়াখালীতেও আছে। এরপর হচ্ছে খুমি, এরা বান্দরবন, তনছঙ্গা, রাঙ্গামাটি। এই কয়েকটা ক্ষুদ্র নৃগোষ্ঠী তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর আমরা আসি ভারতের কোন রাজ্যটি সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত। যেহেতু এই সময় সেভেন সিস্টার্স নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, তো আমরা এটা একটু মাথায় রাখবো। ভারতের কোন রাজ্যটি নিচের মধ্যে, যেহেতু অরুণাচল, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড। অরুণাচল সেভেন সিস্টার অন্তর্ভুক্ত, আর পশ্চিমবঙ্গ কিন্তু সেভেন সিস্টার না, বিহার এগুলো সেভেন সিস্টার না। তাহলে সেভেন সিস্টার্সের মধ্যে মানে এখানে কেউ নাই, সেটা হচ্ছে গিয়ে এখানে অরুণাচলটা হচ্ছে গিয়ে একমাত্র সেভেন সিস্টার, আর বাকিগুলো কিন্তু সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়। তাহলে অরুণাচল হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য। তো আমরা একটু এক্সপ্লেনেশনে আসি। ভারতের সেভেন সিস্টার্সের মধ্যে চারটা মানে রাজ্য হচ্ছে বাংলাদেশের সাথে যাদের কি আছে, বর্ডার আছে। বাংলাদেশের সাথে কি আছে, যাদের বর্ডার আছে, আর বাকি তিনটার নাই। তো আমরা একটু ম্যাপে দেখি, ম্যাপ থেকে যদি আমরা শিখি তাহলে আমাদের সবচেয়ে বেশি মনে থাকবে। এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। এই ম্যাপে আমরা একটু দেখি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, মানে পশ্চিমবঙ্গ, যেটা আমরা কলকাতা ধরি। আর এটা হচ্ছে কি তোমার মেঘালয়, আসাম, এরপর হচ্ছে ত্রিপুরা, এরপর হচ্ছে মিজোরাম। নাই কোন তিনটি রাজ্যের সাথে, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মানে অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। এই অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুরের সাথে আমাদের কি নাই, বর্ডার নাই। ঠিক আছে, আমরা মানে একদম ইয়েতে দেখলে তাহলে এর প্রিভিয়াস প্রশ্নটা ছিল কোন রাজ্যটি সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত, ভারতের কোন রাজ্যটি এখানে। তাহলে সেভেন সিস্টার্স এটা সেভেন সিস্টার্স নয়, এটাও নয়, এটাও নয়, অবশ্যই এটা। তাহলে বাংলাদেশের সাথে এই যে সেভেন সিস্টার্সের মধ্যে চারটি রাজ্যের আছে। তো আমরা সেভেন সিস্টারগুলোকে মনে রাখার একটা শর্ট টেকনিক দেই, সেটা হচ্ছে গিয়ে অত্র, ম্যাম, আমিনা। অত্র, ম্যাম, আমিনা। তাহলে অতে অরুণাচল, ততে ত্রিপুরা, মিতে মিজোরাম, মেতে মেঘালয়, মতে মিজোরাম, আতে আসাম, এরপরে হচ্ছে গিয়ে নাতে নাগাল্যান্ড। হ্যাঁ, তাহলে এই যে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও আরেক মত মণিপুর, এই মত হচ্ছে গিয়ে কি মণিপুর। এই যে তাহলে এখানে এই যে 7টা আছে, এই 7টা অত্র, ম্যাম, আমিনা, এগুলো আমরা এক্সপ্লেনেশন করলে 7টা রাজ্য পাই। তার মধ্যে যেটা বাংলাদেশের সাথে বর্ডার আছে সেটা হচ্ছে আসাম, এরপরে আছে হচ্ছে গিয়ে মিজোরাম, এরপর হচ্ছে ত্রিপুরা। এগুলো হচ্ছে বাংলাদেশের সাথে যাদের কি আছে, বর্ডার আছে। এর পরবর্তীতে আমরা যা অমর একুশে ভাস্কর্য যদি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অনেক জায়গায় অনেকগুলো ভাস্কর্য আসছে। তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ভাস্কর্যগুলো আছে এগুলো আমরা সবাই মনে রাখবো। অমর একুশে ভাস্কর্যটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবস্থিত। হ্যাঁ, এরপরে আসি পারস্য উপসাগর ও ওমান সাগরকে পৃথক করছে কোনটা, কোন প্রণালী। তো প্রণালী থেকে সবসময় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসে থাকে, আর তোমরা সবাই প্রণালী সম্পর্কে জানো। আমি প্রিভিয়াস একটা ক্লাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওখানে প্রণালীগুলো নিয়ে বিস্তর আলোচনা করছি, তোমরা ওই ভিডিওতে দেখে নিতে পারো। তাহলে পারস্য উপসাগর আর ওমান উপসাগরকে ভাগ করছে হচ্ছে হুরমুজ প্রণালী। তাহলে তোমরা প্রণালীগুলো একটু ডিটেলস জেনে নিবা। এরপর আসি নওগাঁ জেলার পাহাড়পুর অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে, ধর্মপাল। আমরা জানি পাল বংশরা এই বঙ্গ অঞ্চলকে শাসন করছে 400 বছর পর্যন্ত। আর এই পাল বংশে আমাদের এই যে বাংলা সাহিত্যের যেই বিকাশ সেটা মানে হয়, যে আমাদের যে চর্যাপদ যেটা আমরা বলি, চর্যাপদটা এই পাল আমলেই কি হয়, রচিত হয়। সেটা হচ্ছে মহাস্থানগড়ে এই চর্যাপদ কি করা হয়, লেখা হয়। আর এই মহাস্থানগড়ে বসে চর্যাপদ লিখছেন বসুকুপা। তোমরা এগুলো একটু
বসুগুপা মহাস্থানগড়ে বসে চর্যাপদটা লিখেন। এবার আমরা একটা এক্সপ্লেনেশন দেখি। সোমপুর বিহার এর অপর নাম হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার, যেখানে বসে এই যে তোমার বসুগুপা চর্যাপদ রচনা করেন। এর প্রতিষ্ঠাতা হচ্ছে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল দেব। প্রতিষ্ঠা হচ্ছে খ্রিস্টপূর্ব 781 থেকে 881 খ্রিস্টাব্দ। আবিষ্কার করেন স্যার আলেকজান্ডার কানিংহ্যাম, যাকে বলা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সভ্যতার আবিষ্কারক। তার এটা অবস্থান হচ্ছে গিয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহারের অবস্থান হচ্ছে নওগাঁ জেলা, যেটা আমি একটু আগেই বলছিলাম। এর শিক্ষাদানকাল হচ্ছে 300 বছর। হ্যাঁ, এই বিষয়গুলো তোমরা একটু মনে রাখবা। এবার আসি মুক্তিযুদ্ধের পূর্ণ দৈর্ঘ্য মানে যে মেঘের অনেক রং চলচ্চিত্রটির পরিচালককে। এই চলচ্চিত্রটির পরিচালক হচ্ছে হারুনুর রশিদ। আর এছাড়াও এই যে চাষী নজরুল ইসলাম যে অপশনটা আমরা যে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে চাষী নজরুল ইসলামের চলচ্চিত্র হচ্ছে ওরা 11 জন, খান আতাউর রহমান এবার তোরা মানুষ হ, আলমগীর কুমকুমের আমার জন্মভূমি, হারুনুর রশিদের মেঘের অনেক রং। এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এগুলো একটু দেখে নিবা। এরপরে আছে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? তাহলে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। হ্যাঁ, এরপরে হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর চট্টগ্রামে অবস্থিত। তাহলে বাংলাদেশের চীন মৈত্রী সেতু যেটা আছে কোন নদীর উপর অবস্থিত? সেটা হচ্ছে গিয়ে তোমার বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত, যেটাকে আমরা বুড়িগঙ্গা সেতুও বলে থাকি। যেটা হচ্ছে বুড়িগঙ্গাতে গেলে, বুড়িগঙ্গা নদীতে কেউ যদি ভিজিটিংয়ে যাও তাহলে এই সেতুটা দেখতে পাবা। এছাড়া বাংলাদেশে আরও কয়েকটা উল্লেখযোগ্য সেতু আছে। সেটার মধ্যে হচ্ছে খান জাহান আলী সেতু, যেটা খুলনায় অবস্থিত। আর কোন নদীর উপরে? রূপসা নদীর উপরে। এই জিনিসটা থেকে তোমাদের 90% আমি অ্যাসিউরিটি দিতে পারি, একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে। এরপর হচ্ছে পায়রা সেতু লেবুখালী বা পটুয়াখালীতে অবস্থিত, সেটা হচ্ছে পায়রা নদীর উপরে। বুড়িগঙ্গা সেতু যেটা পোস্তখোলা ঢাকায়, ওই যে বুড়িগঙ্গাটাই পোস্তখোলায়, তোমরা যদি ঢাকায় যাও বুড়িগঙ্গা নদীতে যাও, ওখানে এই সেতুটা দেখবে, সেটা পোস্তখোলা বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত। এরপরে মহানন্দা সেতু চাঁপাইনবাবগঞ্জ, এটা থেকে প্রশ্ন আসতে পারে। চাঁপাইনবাবগঞ্জ যেহেতু রাজশাহী বিভাগের একটা জেলা, মহানন্দা নদীর উপরে অবস্থিত। এরপর হচ্ছে লালন শাহ সেতু বেড়ামারা পাকশি, সেটা হচ্ছে পদ্মা নদীর উপর অবস্থিত। শাহ আমানত সেতু যেটা চট্টগ্রাম যে কর্ণফুলী নদীর উপর অবস্থিত। এরপরে আমরা যদি বলি এই যে কালুরঘাট ব্রিজ, সেটাও হচ্ছে কি কর্ণফুলী নদীর উপর অবস্থিত। গড়াই রেল সেতু যেটা হচ্ছে কয়া কুমারখালীতে, সেটা গড়াই নদীর উপর অবস্থিত। রূপসা রেল সেতু সেটা খুলনায় রূপসা নদীর উপর অবস্থিত। হার্ডিন ব্রিজ, এটা অনেকবার পরীক্ষায় আসছে এখান থেকে প্রশ্নটা। হার্ডিন ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? সেটা হচ্ছে পদ্মা নদীর উপর অবস্থিত। এরপরে প্রশ্ন আমরা দেখি স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত। তো তোমরা প্রতি বছর জানো, প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যেটা যে কোন দেশে অবস্থিত, এরা সদর দপ্তর কোথায়, এর কাজ কি, বা কোন এই নারী বিষয়ক আন্তর্জাতিক সংস্থার নাম কি, এই বিষয়গুলো আছে। যেমন জাতিসংঘের নারী বিষয়ক আন্তর্জাতিক সংস্থার নাম ইউনিফেম। এই বিষয়গুলো থেকে সবসময় প্রতি বছরই প্রশ্ন আসে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এটার ব্যতিক্রম নয়। স্থায়ী সালিসি আদালত যেটা আমরা জানি আইসিজি যেটাকে বলি, এই আইসিজিটা কোথায় অবস্থিত? আইসিজি হচ্ছে নেদারল্যান্ডের হেগে অবস্থিত। এরপর আসি ল্যান্ড অফ মার্বেল বলা হয়। আমি এই কোন দেশের পূর্ব নাম কি বা কোন দেশকে কি নামে অভিহিত করা হয়, সেটা ওই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের যে জ্বালাতন ক্লাস, ওখানে এটা আলোচনা করা হয়েছে। তোমরা ওখানে এই ভিডিওটা একটু দেখে নিবা। ল্যান্ড অফ মার্বেল বলা হয় কিউবাকে, ইতালিকে। আর মুক্তের দেশ বলা হয় কিউবাকে। এরপরে আসি প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? তাহলে এই যে এখন দেখো আমরা গৌড় আর পুন্ড্র আর যে গৌড়, এগুলো থেকে সব সময় প্রশ্ন আসে। পুণ্ডনগর, গৌড়, মহাস্থানগড়, এরপর হচ্ছে গিয়ে তোমার এই বিষয়গুলো, এই যে মহাস্থানগড় বৌদ্ধ বিহার যেটা, এটা থেকে প্রত্যেকবার রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন আসে। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? জেলায় বলছে, সেটা হচ্ছে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এবার আমরা আসি সর্বজনীন মানবাধিকার ঘোষণা, যেটা হচ্ছে মানে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেটা জাতিসংঘের মানে কোন সালে সাধারণ পরিষদে গৃহীত হয়? সেটা হচ্ছে 1948 সাল। এর পরের বছরই জেনেভা কনভেনশন গৃহীত হয় আর কি। হ্যাঁ, 1949 সালে। কোনটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করছে? আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরকে কোন প্রণালী যুক্ত করছে সেটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে পানামা খাল, সেটা হচ্ছে আমেরিকা এবং ভিয়েতনামের মাঝামাঝিতে অবস্থিত। এরপর হচ্ছে আমরা একটু দেখি, সেটা হচ্ছে পক প্রণালী, সেটা হচ্ছে মান্নার উপসাগর এবং পক উপসাগর, সেটা হচ্ছে শ্রীলঙ্কা আর ইন্ডিয়াকে কি করছে? পৃথক করছে।
ঠিক আছে। এরপর জিব্রাল্টার প্রণালী যেটা হচ্ছে ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগর। এরপর বেরিং প্রণালী সেটা হচ্ছে গিয়ে অর্কিড সাগর আর বেরিং সাগর, যেটাকে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা বলি। আন্তর্জাতিক তারিখ রেখা, যেটা আন্তর্জাতিক তারিখ রেখা যে প্রণালী দিয়ে, যেটা হচ্ছে রাশিয়া এবং হচ্ছে গিয়ে আমেরিকাকে পৃথক করছে। পানামা খাল সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। সুয়েজ খাল ভূমধ্যসাগর আর লোহিত সাগর, যেটা হচ্ছে গিয়ে মিশরকে দুই ভাগ করছে আর কি, মিশরের অবস্থিত যেটা সেটা। এবার আসে আমরা গার্ডিয়ান কোন দেশের সংবাদপত্র। এই যে বিভিন্ন দেশের সংবাদপত্র থেকে পরীক্ষায় প্রত্যেকবার কোশ্চেন আসে। গার্ডিয়ানটা হচ্ছে যুক্তরাজ্যে মানে ইউকে, যুক্তরাজ্য সেটা হচ্ছে ইউকের একটা সংবাদ মাধ্যম। আমরা একটু এবার এক্সপ্লেনেশনে যাই যে এফি অ্যাসোসিয়েট প্রেস যেটা, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে। এরপর হচ্ছে এএফপি মানে এএফপি, সেটা হচ্ছে ফ্রান্স। মানে তোমরা এই দুইটার মধ্যে কনফিউজ হতে যেতে পারো। এফিটা হচ্ছে ইউএসএ মানে ইউএসএ, আর এএফপিটা হচ্ছে গিয়ে ফ্রান্স। রয়টার্স যুক্তরাজ্য, এই রয়টার্সকেও তোমরা অনেক সময় ইউএসএ বলে ফেলো, এটা ইউএসএ না, এটা হচ্ছে গিয়ে ইউকের একটা সংবাদ মাধ্যম। এরপর হচ্ছে সিপি কানাডা, সিনহুয়া চীন, এটা মাথায় রাখবা, সিনহুয়া চীন। এরপর হচ্ছে তোমার হচ্ছে পিটিআই ভারত, এএফি মানে এএফি সেটা অস্ট্রেলিয়া, পিপিআই পাকিস্তান, কিওজে নিউজ জাপান, গার্ডিয়ান যেটা হচ্ছে যুক্তরাজ্য, সেটা হচ্ছে এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে গিয়ে সানা কোন দেশের সংবাদ মাধ্যম, সেটা হচ্ছে সিরিয়া। এটা এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে আসছে সানাটা। এরপরে আমরা আসি স্লাইডগুলো সরে গেছে। এরপর আমরা আসি তাম্রলিপি কি। তাম্রলিপিটা হচ্ছে গিয়ে একটা প্রাচীন লিপি, যেটা আমরা জানি। তাম্রলিপিটা হচ্ছে তামাপত্রে মানে তামায় লিখা বা তামায় লিখা একটা প্রাচীন লিপি, যেটাকে তাম্রলিপি বলা হয়। এরপর আসি বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছে, সেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, যেটা সবচেয়ে হচ্ছে প্রাচীন সভ্যতা। আমরা মেসোপটেমিয়া সভ্যতা থেকে জানি, একটু দেখি যেখান থেকে সবসময় প্রশ্ন আসে বিভিন্ন সভ্যতাগুলো থেকে। তার মধ্যে একটা মেসোপটেমিয়া সভ্যতা, যেটা হচ্ছে দজলা এবং মানে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী, যেটার বাংলা হচ্ছে দজলা এবং ফোরাত নদীর মধ্যবর্তী এলাকায় গড়ে উঠছে। মেসোপটেমিয়া সভ্যতার সময়কালটা হচ্ছে খ্রিস্টপূর্ব 35 থেকে 3000 বছর পূর্ব। এবং মেসোপটেমিয়া সভ্যতায় এটা একটা বিশ্বাস ছিল যে স্বর্গ হচ্ছে আকাশে, নরক হচ্ছে মাটির নিচে। প্রাচীন মেসোপটেমিয়াদের বিশ্বাস ছিল বহু ঈশ্বরে। এরপরে গণিত শাস্ত্র উদ্ভাবন করে মেসোপটেমিয়া সভ্যতা, যেটা হচ্ছে সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে জানি, যেটা মিশরে অবস্থিত বা মিশরে গড়ে উঠছে। এবার সিক্স মেশিন কোন ক্রিকেটারের আত্মজীবনী। আমরা অবশ্যই জানি সিক্স মেশিন হবে ক্রিস গেল কেন, যে ছক্কা হাঁকানোতে সবচেয়ে বড় ওস্তাদ। এছাড়াও আরও ক্রিকেটারদের আত্মজীবনী আমরা একটু দেখি। সেটা হচ্ছে গিয়ে যেমন প্লেইং ইট মাই ওয়ে সচিন টেন্ডুলকার, এটা আসতে পারে, নাও আসতে পারে। এরপর মাই লাইফ ইন ক্রিকেট ওয়াসিম আকরাম। এরপরে যে দ্য অটোবায়োগ্রাফি রিকি পন্টিং। মাশরাফি দ্য অক্টোপাস তহিদ মন্ডলে লিখছেন। সাকিব দ্য মেকিং অফ দ্য চ্যাম্পিয়ন তহিদ মন্ডল। মুস্তাফিজ দ্য পিচ, যেটাও তহিদ মন্ডলে লেখা। এরপর হচ্ছে MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি, যেটা হচ্ছে নিরঞ্জন প্রকাশ 2013 সালে তিনি এটা প্রকাশ করছেন। আর এই সিনেমায় ধোনি চরিত্রে অভিনয় করছে সুশান্ত সিং রাজপুত, যিনি কিছু মানে যে পাশি দিয়ে মারা যায় আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন। এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের ব্রিটিশ আমলগুলো থেকে, সেটা হচ্ছে গিয়ে লর্ড কার্জন। এরপর আসো, যেহেতু বঙ্গভঙ্গ হয়েছে হচ্ছে গিয়ে বঙ্গভঙ্গটা হয়েছে 1905 আর বঙ্গভঙ্গ রদ হয়েছে 1911। এরপর আমরা আসি, সেটা হচ্ছে বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, সেটা হচ্ছে হালদা, আনডাউটলি আমরা সবাই জানি। এরপর হচ্ছে গিয়ে সমুদ্র গভীরতা মাপক যন্ত্রের নাম, সেটা হচ্ছে প্যাডোমিটার। সমুদ্র গভীরতা মাপা হয় প্যাডোমিটার। এরপরে ভূমিকম্প মাপা হয় সিসমোমিটার দ্বারা। হ্যাঁ, আমরা এগুলো একটু মাথায় রাখবো, সিসমোমিটার। এরপর এছাড়া আরও কতগুলো পরিমাপক যন্ত্র আছে যেগুলো দিয়ে বিভিন্ন জিনিস মাপা হয়, যেমন থার্মোমিটার দ্বারা তাপমাত্রা মাপা হয়, যেটা আমরা জ্বরের সময় ইউজ করি। এরপর রুলার দ্বারা দৈর্ঘ্য পরিমাপ করা হয়। হাইড্রোমিটার দ্বারা ঘনত্ব পরিমাপ করা হয়। ব্যারোমিটার দ্বারা চাপ পরিমাপ করা হয়। ল্যাক্স মিটার দ্বারা আলোর তীব্রতা পরিমাপ করা হয়। অ্যামিটার দ্বারা কারেন্টের পরিমাপ করা হয়। ওয়াট মিটার দ্বারা শক্তি বা পাওয়ার পরিমাপ করা হয়।
হাইগ্রোমিটার, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর্দ্রতার পরিমাপ করা হয়। লাক্স মিটার, এটা দুইবার হয়ে গেছে। এরপর হচ্ছে ওয়াট মিটার, সেটা ওটাও দুইবার। ডিসিবেল মিটার, সেটা হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপ করা হয়। ওডোমিটার, দূরত্ব পরিমাপ করা হয়। রাডার, এটা হচ্ছে অবস্থান পরিমাপ, যেটা আমরা কোথাও গেলে যদি বলা হয় রাডারে বাতাচ্ছে, হ্যাঁ, এই রাডারটা দ্বারা হচ্ছে অবস্থান পরিমাপ করা হয়। ফোর্স গেজ দ্বারা হচ্ছে গিয়ে বল পরিমাপ করা হয়। ঠিক আছে, এই পরিমাপক যন্ত্রগুলোর নাম তোমরা একটু মনে রাখবা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এবার আসি মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতির নাম কি, যেটা হচ্ছে মুজিবনগর, যেটা আমাদের যেখানে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করা হয়, এখানে যেই ইয়েটা হয়, মানে যেই স্মৃতিসৌধটা স্থাপন করা হয়, তিনি কে করছেন, তিনি হচ্ছে তানভীর কবির। হ্যাঁ, দ্য লাস্ট সাফার কার আঁকা? লিওনার্দো বেঞ্চের আঁকা। এছাড়া লিওনার্দো বেঞ্চের আরও কয়েকটি আমরা দেখি, এই প্রশ্নটা আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। লিওনার্দো বেঞ্চি ভাস্কর ছাড়া বা পোর্ট্রেট শিল্পী ছাড়া তিনি আর কি ছিলেন? তিনি একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, লিওনার্দো দা ভিঞ্চি। আর ধারণা করা হয় 1995 থেকে 1998 খ্রিস্টাব্দ মধ্যবর্তী সময় এই যে লাস্ট সাভার এই ছবিটি আঁকা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে এই সময় মানে তিনি হচ্ছে সমর যন্ত্র শিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নৈপথ্যর জনক, তাকে বলা হয়। এভিকালচার, বিভিন্ন চাষাবাদ সম্পর্কিত যে বিদ্যাগুলো, এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। কেন আসে? কারণ হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে বিভিন্ন চাষাবাদ, যে কৃষি প্রধান যে বিভাগ, সেটা হচ্ছে রাজশাহী বিভাগ। এখানে অনেক কৃষি কাজ করা হয়। এর মধ্যে এখান থেকে প্রশ্ন আসে, এই জন্য এভিকালচার হচ্ছে কি পাখি পালন বিদ্যা। এভিকালচার দ্বারা বোঝা হয় পাখি পালন বিদ্যা। এছাড়া আমরা একটু দেখি আরো কতগুলো কালচার আছে, সেটা মানে কতগুলো বিদ্যা আছে, সেগুলো হচ্ছে গিয়ে অর্নিথোলজি, সেটা হচ্ছে পাখি সম্পর্কিত বিদ্যা। এরপর হচ্ছে ইকথোলজি, সেটা হচ্ছে মাছ সম্পর্কিত বিদ্যা। এভিকালচার, যেটা বললাম পাখি পালন সম্পর্কিত বিদ্যা। পিসিকালচার, মৎস্য। এপিকালচার, মৌমাছি। এবি আর এফি, এই জিনিসটা তোমরা গোলায় ফেলো, এটা একটু মাথায় রাখবা। এবিটা হচ্ছে গিয়ে পাখি আর এফিটা হচ্ছে মৌমাছি। আর সেরিকালচার, সেটা হচ্ছে রেশম পোকা, এটা পরীক্ষায় আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরপর হচ্ছে পর্ন কালচার, যেটা হচ্ছে চিংড়ি। এরপর হচ্ছে পার্ল কালচার, সেটা হচ্ছে মুক্তা। এরপর পক কালচার, সেটা হচ্ছে ব্যাং। হর্টিকালচার, এটা পরীক্ষায় আসছিল, বিসিএসও আসছিল, বিভিন্ন চাকরি পরীক্ষাও আসে। হর্টিকালচার মানে উদ্যান পালন বিদ্যা। এবার আসি আমরা মনপুরা 70, যেটা হচ্ছে কে আসছে, মানে মনপুরা 70টা কি, সেটা হচ্ছে SM সুলতান রাখছিলেন মনপুরা 70টা। সেটা হচ্ছে মনপুরা 70 একটি চিত্রশিল্প। এরপর আমরা আসি কি ইউনিফর্ম, এটা হচ্ছে একটা লেখনী। এরপর আমরা আসি, সেটা হচ্ছে কি ইউনিফর্ম, সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীন লিপিগুলোর মধ্যে অন্যতম। এরপর আমরা আসি তারেক মাসুদ নির্মিত আদম সুরত চলচ্চিত্রটি কোন শিল্পীর জীবন নিয়ে গঠিত? সেটা হচ্ছে গিয়ে SM সুলতান। এরপরে আমরা আসি হচ্ছে বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কার করেন ডক্টর শুভ রায়। এরপরে বর্তমান বিশ্বে কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? সেটা হচ্ছে জাপান। যদি বলা হয় এই জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে জাপানে অবস্থিত। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় হচ্ছে জাপানে অবস্থিত। হ্যাঁ, এরপর আমরা পরবর্তীতে প্রশ্ন যাই, শিল্পী রশিদ চৌধুরী মূলত একজন কি? তিনি হচ্ছে ট্যাপিস্ট্রি শিল্পী। এরপর হচ্ছে কোন নৃতাত্ত্বিক সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন, মানে কোন নৃতাত্ত্বিক? এটা একটু আগে আমি একটা জায়গায় আলোচনা করার সময় বলে দিছি যে আলেকজান্ডার কানিংহাম, তিনি হচ্ছে গিয়ে নৃতাত্ত্বিক সিন্ধু সভ্যতার আবিষ্কারক। এরপর আসি, এই সভ্যতার কেন্দ্রমূল ছিল ভারতীয় উপমহাদেশের সিন্ধু নদের অববাহিকা, এটা। এরপর হচ্ছে সানলিকা ও আকবর কৃষিক্ষেত্রে কোনটির সাথে সংশ্লিষ্ট? আমি বলছিলাম যে এই কৃষিখাতের সাথে সংশ্লিষ্ট মানে এই যে নামগুলো, যে উন্নত জাতের গমের নাম, এর আগে আমি যেটা বলছিলাম গম, ধান, বেগুন, ভুট্টা, বিশেষ করে এই প্রজাতির নামগুলো তোমরা একটু ভালো করে নোট করে দেখে নিবা, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে। এরপরে আসি, জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত? ওই যে প্রথমে বললাম, যেটা হচ্ছে কি 1949 সালে। হ্যাঁ, এটা প্রথমে বলে ফেলছিলাম। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ICJ এর সদর দপ্তর, যেটা একটু আগে ছিল ওই যে ICJ এর মানে এই জেনেভাটা হচ্ছে UN মানে UDHR মানে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এটা হচ্ছে 1948 সালে। আর জেনেভা কনভেনশনটা হয় 1949 সালে, যেটা আমি প্রথমে বলছিলাম। এরপরে ICJ এর সদর দপ্তর, সেটা হচ্ছে দ্য হেগ, নেদারল্যান্ডের দ্য হেগ, এটা
আমি প্রথমে একবার বলছিলাম। এরপর হচ্ছে কারা বর্গী নামে পরিচিত, সেটা হচ্ছে মারাঠারা বর্গী নামে পরিচিত। এরপর হচ্ছে যুক্তরাষ্ট্র আলাস্কা ক্রয় করে কার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে। এটার একটু ব্যাখ্যাটা আমরা একটু দেখি, যেটা হচ্ছে আলাস্কাটা যুক্তরাষ্ট্রের 49তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সেটা হচ্ছে রাশিয়া থেকে 1867 সালে ক্রয় করা হয় 72 লক্ষ মার্কিন ডলার দিয়ে, ঠিক আছে। এরপর আমরা আসি প্যাপিরাস, সেটা হচ্ছে একটা লেখনী পদ্ধতি। প্যাপিরাস মানে প্যাপিরাস যে কাগজ, এটা হচ্ছে মিশরে আবিষ্কার করা হয়। মিশরে এটাকে মিশরে আবিষ্কৃত হয়। আমরা যদি মিশরের হিস্ট্রিতে দেখি মেসোপটেমিয় সভ্যতায়, তখন এই যে প্যাপিরাস কাগজটা দেখবো, যে প্যাপিরাস কাগজে লেখা হতো তখনকার সময়। এরপরে হচ্ছে কোন শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়? সান ফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ যেটা আছে সেটা স্বাক্ষরিত হয়। এরপর হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর লন্ডন। আমি আবারও বলতেছি যে সদর দপ্তরগুলো তোমাদেরকে কি রাখতে হবে, কোন সদর দপ্তর কোথায় অবস্থিত সেগুলো তোমাদেরকে রাখতে হবে। যে খাদ্য সংক্রান্ত সদর দপ্তর যেগুলো আছে সেগুলো সবগুলো ইতালির রোমে, রোম ইতালিতে অবস্থিত, ঠিক আছে। আর সম্মেলন নগরী বলা হয় জেনেভাকে, সেটা আমরা সবাই জানি। এরপরে আসি আমরা বিমস্টেক, যেটা এই বিমস্টেকের 2 বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। এই যে সম্প্রতি যেই সম্মেলনটা হয়েছে বিমস্টেকের, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা অর্থনৈতিক এই সংস্থা। আমরা এটার একটু এক্সপ্লেনেশনগুলো দেখি। বিমস্টেকের পূর্ণরূপটা, এটা ফার্স্ট এটা তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সোশ্যাল সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তাহলে এখানে কি বিমস্টেকে কি কি নিয়ে সহযোগিতা করা হয়? সেটা হচ্ছে গিয়ে সর্বপ্রথম অর্থনীতি এবং প্রযুক্তি এবং অর্থনীতি, এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে বিমস্টেকে কি করা হয়, আলোচনা করা হয়। তাহলে এই যে বিমস্টেকের বিষয়গুলো কি কি? ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, পর্যটন, মানব সম্পদ উন্নয়ন, কৃষি উন্নয়ন, মৎস্য, যোগাযোগ ব্যবস্থা, সামরিক শিল্প সহ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক সংগঠন, যেটা হচ্ছে বাংলাদেশ যেখানে রোল প্লে করে। আর বিমস্টেকের সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত, সেটা অবস্থিত মানে করা হয়, এস্টাবলিশমেন্ট করা হয় 2014 সালের 13 সেপ্টেম্বর শেখ হাসিনা উদ্বোধন করে। এর সদস্য রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, নেপাল, এই যে ভুটান আছে যেটা ওটা। এবার আমরা আসি ক্যালিওগ্রাফি কি? এটা হচ্ছে একটা লিপি শিল্প। ক্যালিওগ্রাফি যেটা আমরা জানি, ক্যালিওগ্রাফার যারা আছে, ক্যালিওগ্রাফি হচ্ছে একটা লিপি শিল্প। এরপর আমরা আসি বাংলা পিডিএফ প্রকাশক, এশিয়াটিক সোসাইটি, এটা সবাই জানি। এরপরে হচ্ছে গিয়ে ভূমিকম্প পরিমাপক, যেটা হচ্ছে বললাম সিসমোমিটার, এটা আগে চলে গেল। এরপরে হচ্ছে মালয়েশিয়া কি? মালয়েশিয়াটা হচ্ছে একটা কম্পিউটার ভাইরাস। তোমরা কম্পিউটার ভাইরাসগুলো একটু ভালো করে পড়ে নিবা, কি কি কম্পিউটার ভাইরাস, আই লাভ যেই ইয়েটা আছে ওগুলো, এই কম্পিউটার ভাইরাসগুলো একটু দেখে নিবা, মুখস্থ করবে। ন্যাটোভুক্ত মুসলিম দেশ কোনটি? এখানে মুসলিম দেশ কোনটি ন্যাটোভুক্ত? সেটা হচ্ছে আলবেনিয়া। তাহলে ন্যাটোভুক্ত মুসলিম দেশ হচ্ছে কোনটি? আলবেনিয়া। আলবেনিয়া এছাড়াও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ, তুরস্ক আছে ন্যাটোভুক্ত মুসলিম দেশ, এটা একটু দেখে নিবা। এরপর হচ্ছে আমরা আসি যে অ্যাপিকালচার, এটা আগে চলে গেছে। অ্যাপিকালচার পশুপালন বিদ্যা, অ্যাপিকালচার হচ্ছে মৌমাছি পালন বিদ্যা, তাই না? এরপর হচ্ছে গিয়ে আমরা একটু দ্রুত যাই। সানা কোন দেশের সংবাদ সংস্থা? এর আগে আমি লিখে দিয়েছিলাম, সানা হচ্ছে সিরিয়ার একটা সংবাদ সংস্থা। এরপর আমরা আসি নোবেল পুরস্কার কবে থেকে চালু হয়? 1901 থেকে নোবেল পুরস্কার চালু। ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান? ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে নোবেল পুরস্কার পান। 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। এরপরে তিনি হচ্ছে সমাজ ব্যবসার উদ্ভাবক, সমাজ ব্যবসার উদ্ভাবক। এই বিষয়গুলো তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে। এবার আসি নোবেল পুরস্কার কবে থেকে চালু হয়, এটা গেল। এরপর আসি সোমপুর বিহারের নির্মাতাকে, সেটা হচ্ছে ধর্মপাল, সেটা আমরা প্রথমেই পড়ে ফেলছি। দ্বিতীয় ধর্মপাল। জেরুজালেম নগরীকে কেন্দ্র করে কোন সভ্যতা গড়ে ওঠে? সেটা হচ্ছে হিব্রু সভ্যতা। এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা। এরপর হচ্ছে এই যে জেরুজালেম নগরীর কেন্দ্রে হিব্রু সভ্যতা গড়ে ওঠে, জাতিগত হিব্রু সভ্যতা একটি মিশ জাতি,
ঠিক আছে। নৈতিকতা এবং ধর্মীয় ক্ষেত্রে বিশ্ব সভ্যতা হিব্রুদের অবদান ছিল যুগান্তকারী। সম্ভবত খ্রিস্টপূর্ব 8 অব্দে ইব্রাহিম আলাইহিস সালামের নেতৃত্বে হিব্রুদের একটি দল এখানে বসতি গড়ে তোলে, যেটা হচ্ছে প্যালেস্টাইনে। এরপর হচ্ছে পরবর্তী ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের নেতৃত্বে পশ্চিম দিকে অগ্রসর হয়। এই সময় থেকে ইসরায়েল হিসেবে পরিচিতি লাভ করে, বনি ইসরায়েল থেকে ইসরায়েলে পরিচিতি লাভ করে। ইংরেজরা কাশিম বাজার কুঠি স্থাপন করে কত সালে? সেটা হচ্ছে গিয়ে 1658 সালে। এরপর আমরা আসি বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝানো হয়? যে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, আমরা যেটা বলি সেটা হচ্ছে উত্তর পশ্চিমবঙ্গ, উত্তর পশ্চিমবঙ্গ, ঠিক আছে। আমরা যেটা উত্তরবঙ্গ বলি, যে সাধারণত রাজশাহীকে, সেটা হবে উত্তর পশ্চিমবঙ্গ। বরেন্দ্র বলতে বোঝায় উত্তর পশ্চিমবঙ্গকে। এটি পূর্বে পুন্ড্রবর্ধন বা পুন্ড্র রাজ্যের অংশ ছিল, বর্তমানে এটি বাংলাদেশের রংপুর এবং রাজশাহীর একটা অংশ। প্রায় 7770 কিলোমিটার এলাকা জুড়ে বরেন্দ্র ভূমিটা বিস্তৃত। এই প্রশ্নটা আসতে পারে তোমাদের পরীক্ষায়, হ্যাঁ। এরপর আমরা আসি, সেটা হচ্ছে শেয়ারি বাঙ্গালা কার উপাধি? তিনি হচ্ছে মানে হাজী ইলিয়াস শাহ বা ইলিয়াস শাহকে শাহী বাঙ্গাল বলা হয়, শাহী বাঙ্গাল বলা হয়। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু দেখে নিবা, মাথায় রাখবা। স্টপ জেনোসাইড, এটা হচ্ছে জহির রায়হানের একটা চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান। এরপর আমরা আসি হিয়েন সাং। তো আমরা জানি সবচেয়ে প্রাচীন পরিযাবত হচ্ছে মে, এটা মনে রাখার একটা শর্ট টেকনিক বলি, মে ফাহি মা। তাহলে সবচেয়ে পাইহিয়েন সাং কে ছিলেন? তিনি ছিলেন একজন চীনা পরিব্রাজক। তাহলে মেতে মেগাস্থানিস, যিনি সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশে আসেন, সেটা হচ্ছে মেগাস্থানিস। আর ফাতে ফাহিয়েন সাং, হিতে হিয়েং সাং, এরপর হচ্ছে এইটা আর কি, হ্যাঁ। এরপর আমরা আসি, এরপরে তাস কোন দেশের সংবাদ সংস্থা? তাস, সেটা হচ্ছে তাস কোন দেশের সংস্থা? রাশিয়ার সংবাদ সংস্থার নাম হচ্ছে তাস। এরপরে আসি এই যে তাস, রাশিয়ার বাসস, বাংলাদেশ, এফি, এটা আর সিনহুয়া, এগুলো সবগুলো বলে ফেলছি। এরপর আমরা আসি আবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্থাপিত হয় কত সালে? সেটা হচ্ছে 1900, মানে এখানে কোনোটি নয়। এরপর আছে প্যালেস্টাইন কোন সভ্যতায় গড়েছে? প্যালেস্টাইন একটু আগে বলছিলাম হিব্রু সভ্যতায় গড়েছে। দেখছো মানে ব্যাখ্যাগুলো থেকে কি আসে, ঘুরে ফিরে যে প্রশ্নগুলো ব্যাখ্যাগুলো থেকে হচ্ছে। তো তোমরা ব্যাখ্যাগুলো একটু ভালো করে দেখলেই ঘুরে ফিরে এরকম প্রিভিয়াস কোশ্চেনগুলো বারবার পাবা। আমি যে 30% বলছি, 30% তো মিনিমাম, আরও এর চেয়ে বেশি আসতে পারে যদি তোমরা কি হও, কনসাস হও। এরপরে আসি প্যালেস্টাইন হিব্রু সভ্যতার গড়ে ওঠে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, যেটা মানে IAEA। আমি আবারও বলতেছি যে আন্তর্জাতিক সদর দপ্তরগুলো, যেহেতু তোমরা আগেও পড়ছো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে পড়ে রাখছো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ঠিক সেমভাবেই পড়ে রাখবা। তাহলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা হচ্ছে ভিয়েনায় অবস্থিত। এরপরে আমরা আসি মালদ্বীপের মুদ্রার নাম। এই যে মুদ্রাগুলো থেকেও সাধারণত প্রশ্ন আসে, যেমন এই মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রুপাইয়া। মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে কি রুপাইয়া। আমরা এই রুপিয়া বা রুপাইয়া, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, মালদ্বীপ। রুপি ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা। রিঙ্গিত মালয়েশিয়া, এটা আমরা জানি যেহেতু আমাদের অনেক প্রবাসী আছে মালয়েশিয়ায়। এরপর বাথ, এটা হচ্ছে থাইল্যান্ড, এটাও আমরা জানি। এরপর ডং ভিয়েতনাম। গুলট্রাম, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, গুলট্রাম হচ্ছে ভুটানের মুদ্রার নাম। শেকেল ইসরায়েলের মুদ্রার নাম, হ্যাঁ। এরপর হচ্ছে রিয়াল ইরান, সৌদি আরব, ওমান, কাতার, হ্যাঁ। এরপর হচ্ছে সোম কিরগিজস্তান। এরপর দিনার বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েতের যে দিনার আছে আমরা এগুলো সবাই জানি। এবার মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব, উক্তিটি কে করছেন? উক্তিটি করছেন হচ্ছে গিয়ে অ্যারিস্টটল। এবার আমরা কতগুলো উক্তি দেখি, মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, এটা অ্যারিস্টটল করছেন। মানুষ সাধারণত স্বভাবতই রাজনীতিক, প্রত্যেকটা মানুষ রাজনীতির সাথে কি আছে, ইনভলভ আছে, কেউ রাজনীতির বাইরে নাই। তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। তোমাদের নেপোলিয়ান বলছেন সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এটা আমরা জেনে নিব, এটা মুখস্থ রাখবো। এরপর হচ্ছে বুলেটের চেয়ে ব্যালটই শক্তিশালী, আব্রাহাম লিঙ্কন। সমাজ হলো সামাজিক কল্যাণমূলক একটি ব্যবস্থা, ম্যাকাইভার। মুনাফা হলো উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের পুরস্কার, জোসেফ মার্শাল। এরপরে হচ্ছে যিনি বিখ্যাত অর্থনীতিবিদ। এরপর হচ্ছে জ্ঞানী শক্তি, সক্রেটিস বলছেন। এগুলো আমরা একটু মনে রাখবো। এরপর হচ্ছে বুলিয়ান শব্দটি কিসের সাথে জড়িত? সেটা হচ্ছে স্বর্ণ এবং রূপ্য, এই মাপার পরিমাপের সাথে বুলিয়ান শব্দটি জড়িত। এরপর আসছে মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টর অন্তর্ভুক্ত ছিল? যেহেতু আমরা জানি বাংলাদেশকে হচ্ছে বাংলাদেশের ম্যাপ যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের ম্যাপে যেই ইয়েটা আছে, আমরা সেক্টরগুলো আমরা বাংলাদেশের ম্যাপ দিয়ে কী করে রাখবো, শিখে রাখবো। তাহলে রাজশাহী হচ্ছে কয় নাম্বার সেক্টরে? 7 নম্বর সেক্টরে। চট্টগ্রাম
1 নম্বর সেক্টরে, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা এটা হচ্ছে 2 নম্বর সেক্টরে। এই সেক্টরগুলো আমরা মনে রাখবো। এই যে আমরা এই সেক্টরগুলো 1 নম্বর সেক্টরে চট্টগ্রাম, কক্সবাজার, এরপরে 2 নম্বর ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, 3 ঢাকা, ঢাকার আংশিক, গাজীপুর, মানিকগঞ্জ, এরপরে সিলেট, এরপরে এই 5 নম্বর সিলেট, সুনামগঞ্জের কিছু একটা অংশ, মানে একটু অংশ, এরপরে 6 পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, 7 নম্বরে যে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, এরপর 8 নম্বরে ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর। এই সেক্টরগুলো আমরা একটু ভালো করে রাখবো, কারণ এগুলো থেকে আসে। 10 নম্বরটা হচ্ছে কি নৌ সেক্টর, এটা আমরা একটু ভালো করে মাথায় রাখবো। এরপরে আমরা আসি বিলুনিয়া সীমান্ত। বিলুনিয়া সীমান্ত কোথায়? এটা হচ্ছে ফেনীতে। বিলুনিয়া সীমান্ত হচ্ছে কি কোথায়? ফেনীতে। এরপর হচ্ছে আমরা এছাড়াও আরও কতগুলো সীমান্ত দেখি। ফেনীতে আছে বিলুনিয়া আর পাঠাননগর, দিনাজপুরে আছে হিলি। হিলিটা কোথায়? প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন আসে, এখান থেকে তুমি 95% একটা প্রশ্ন পাইতে পারো বন্দর থেকে। লালমনিরহাট, দহগ্রাম, এই দহগ্রামটা আবার ছিটমহল বলছে, বুড়িমারি, এখান থেকে এটা প্রশ্ন আসে এখান থেকে। পঞ্চগড়ে বাংলাবান্ধা কোথায়? পঞ্চগড়। এই পরীক্ষা এইভাবে প্রশ্ন দেয়, বাংলাবান্ধা কোথায় অবস্থিত? পঞ্চগড়। এবার চাঁপাইনবাবগঞ্জ, সোনামুজির, এটাও একটা বন্দর। সিলেট, তামাবিল, এরপরে যশোর, বেনাপোল, যেমন আসে পরীক্ষায় বেনাপোল কোথায়। এরপর পরীক্ষায় আসছে দর্শনা কোথায়? চুয়াডাঙ্গায় অবস্থিত। হ্যাঁ, এরপর আমরা আসি বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায়? রাজশাহীতে, যেহেতু রাজশাহীতে প্রশ্ন হচ্ছে রাজশাহীতে হবে। এরপর হচ্ছে এই আসিয়ান কোন অঞ্চলের সংস্থা? দক্ষিণ পূর্ব এশিয়ার একটা সংস্থা হচ্ছে আসিয়ান। এরপর হচ্ছে ক্লাসাবাঙ্কা কোন দেশের সমুদ্র বন্দর? সমুদ্র বন্দরগুলো আমরা একটু ভালো করে মনে রাখবো। ক্লাসাবাঙ্কা হচ্ছে গিয়ে মরক্কো, ঠিক আছে। এরপরে সমুদ্র বন্দরগুলোর মধ্যে যেমন হচ্ছে প্রশ্ন আসতে পারে, যেমন হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? ইসরায়েলের সমুদ্র বন্দর, ইসরায়েলের হাইফা। এটা পরীক্ষায় আসছিল, ইসরায়েলের সমুদ্র বন্দর হচ্ছে কি হাইফা। এরপরে আসেও সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। এরপরে হচ্ছে গিয়ে বকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? যেমন এই যে ঢাকা শহরকে জিয়া রহমানের আমলে বিভিন্ন বাঁধ দ্বারা এই আবৃত করে বাঁধ দিয়ে সেটাকে কৃষিক্ষেত্র বা কৃষি জমির জন্য প্রস্তুত করা হয়েছিল, বা কৃষি জমির জন্য এটাকে উপযোগী করে তোলা হয়েছিল। এই যে বাকল্যান্ড বাঁধ যেটা সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীতে অবস্থিত। এছাড়াও আরও অনেকগুলো, যে পারাক্কা বাঁধ গঙ্গা নদীতে অবস্থিত, তিস্তা বাঁধ গঙ্গা বা পদ্মা নদীতে অবস্থিত, টিফাইমুখ এটা বরাক নদীতে অবস্থিত। এগুলো একটু তোমরা মনে রাখবো, এখান থেকে 100% একটা প্রশ্ন আসবে এই বাঁধগুলো থেকে। এবার আসি বিশ্ব মানবাধিকার দিবস। আমি আবার বলতেছি, আন্তর্জাতিক যে দিবসগুলো যেগুলো বাংলাদেশে পালিত হয় ওগুলো তোমরা মুখস্থ রাখবা। তাহলে আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস সেটা হচ্ছে 10 ডিসেম্বর। এরপর হচ্ছে নারী দিবস 8 মার্চ, এগুলো আমরা একটু মনে রাখবো। এসে দেখো যে 10 ডিসেম্বর মানবাধিকার দিবস, 26শে জুন মাদক অপব্যবহার বা মাদক বিরোধী দিবস, 1 মে শ্রমিক দিবস যেটা আন্তর্জাতিক শ্রমিক দিবস, 1 জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি দিবস, এরপর হচ্ছে 24শে অক্টোবর জাতিসংঘ দিবস, এটা মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখতে পারো। এরপর হচ্ছে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, এগুলো এটা তো রাখাই দরকার। 11 জুলাই সেটা হচ্ছে জনসংখ্যা দিবস, 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস, 8 সেপ্টেম্বর সাক্ষরতা দিবস। এই তারিখটা খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, এরপর 15 অক্টোবর হাত ধোয়া দিবস, 8 মার্চ যেটা বিশ্ব নারী দিবস, এটা আমরা মনে রাখতে পারি। এরপর হচ্ছে 22 এপ্রিল সেটা হচ্ছে ধরিত্রী দিবস, সেটা হচ্ছে পরিবেশ বিষয়ক একটা দিবস আর কি, ধরিত্রী সম্মেলন যেটা হয়েছে ব্রাজিলে ওটা। 31 মে বিশ্ব তামাক মুক্ত দিবস, 1 ডিসেম্বর এইডস দিবস, এটা মাথায় রাখতে পারো। এরপর হচ্ছে গিয়ে 9 ডিসেম্বর সেটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এবার আসি আমরা ইন্ডিয়া উইন্স ফ্রিডম, কার লেখা যে গ্রন্থ সেটা হচ্ছে আবুল কালাম আজাদের লেখা, ইন্ডিয়ার প্রথম মুসলিম প্রেসিডেন্ট যিনি। এছাড়াও আরও কিছু লেখা আছে, যেমন উইলিয়াম শেক্সপিয়ারের যে জুলিয়াস সিজার, ওথেলো, দ্য টেম্পটেস্ট, জন মিল্টনের ওরি দ্য ওয়েস্ট মাইন্ড, এরপর হচ্ছে ওজিমেন্ডেজ, এরপর হচ্ছে গিয়ে দ্য অ্যাবি শেলির ওয়ার অ্যান্ড পিচ, টলস্টয়ের অ্যানিমেল ফার্ম, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যানিমেল ফার্ম এটা নিয়ে মুভি টুবি আছে। জর্জ অরওয়েল ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এরপর হচ্ছে আবুল কালাম আজাদ গুলিভার ট্রাভেল, এখানে ভুল লিখছে, জর্জ অরওয়েলের হচ্ছে গিয়ে গুলিভার ট্রাভেলস, আবুল কালাম আজাদের হচ্ছে ইন্ডিয়া উইন্স। এরপর জনথন সুইফটের হচ্ছে গ্রামার অফ পলিটিক্স, এরপর হচ্ছে অং সান সুচির হচ্ছে ফ্রিডম ফ্রম ফিয়ার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপর আমরা আসি সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে? লর্ড কর্নওয়াল উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা কি করেন? বিলুপ্ত করেন। এরপর হচ্ছে রুশ বিপ্লব সংগঠিত হয় কত সালে? রুশ বিপ্লব সংগঠিত 1917 সালে।
এরপর হচ্ছে হোমার কে ছিলেন? হোমার ছিলেন একজন গ্রিস কবি, হোমার। এরপরে আমরা আসি, সেটা হচ্ছে আবেস্তা, জেন্দাবেস্তা। এটা হচ্ছে এক পার্শ্বিক ধর্মগ্রন্থ, যারা হচ্ছে অগ্নির মানে উপাসনা করে তারা আর কি, তাদেরকে তাদের ধর্মগ্রন্থ হচ্ছে আবেস্তা। উত্তরাগণ ভবন, সেটা হচ্ছে গিয়ে নাটোরে অবস্থিত, উত্তরাগণ ভবন নাটোরে অবস্থিত। এটা মোস্ট কমন একটা প্রশ্ন। লালবাগ কেল্লা স্থাপন করেন কে? এরপর হচ্ছে খান সুজা, শায়েস্তা খা লালবাগ কেল্লা নির্মাণ করেন। এরপর নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম এখানে মহিলা, এটা হচ্ছে একটা রিসেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে শিরিন এবাদি, ইরানের। এরপরে হচ্ছে গিয়ে ময়মনসিংহ গীতিকার সম্পাদক আমরা সবাই জানি দীনেশ চন্দ্র সেন। এরপরে হচ্ছে হাইফা, এটা আমি বলে ফেলছি, হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? সেটা হচ্ছে ইসরায়েলের। এরপরে আসো কান্তজির মন্দির কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কান্তজির মন্দির হচ্ছে দিনাজপুরে অবস্থিত, খুলনায় অবস্থিত কান্তজির মন্দির। এরপর হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল।